তো তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা প্রপার টাইম আছে, ওই প্রপার টাইমে হোক তাহলে ভালো হয় আর কি। হুম। জি স্যার। শেখা আর শেখানো দুইটা একটু পার্থক্য আছে, ভালো পার্থক্য আছে। আউট নলেজ লাগে, শেখাতে গেলে আউট নলেজ লাগে বেশি, শিখতে গেলে তেমন নলেজ না থাকলেও হবে। যেমন আপনাদের এখানে অনেকেই ভর্তি হয়েছে কিচ্ছু জানতো না, এখন যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা কি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু জানেন, তো এখন আপনারাই উত্তর দিবেন যে সেদিন ভর্তি হয়েছেন সেদিন আপনাদের এই বিষয়ে ধারণা আজকের ধারণা কি সেম নাকি পার্থক্য আছে? আমি পার্থক্য তো তো স্যার অবশ্যই একদম আছে। ফ্রেশ ছিলাম। হ্যাঁ, বলছে আমি একদম ফ্রেশ ছিলাম, কিছু বুঝতাম না, জানতাম না। সেটাই। তাহলে অনেক কিছু আলহামদুলিল্লাহ জানতে পেরেছেন। জি। ঠিক আছে, তো অতএব ব্যাপারটা হচ্ছে যে শুধু এই শেখার ক্ষেত্রে জিরো থাকলেও সমস্যা হয় না, যদি সে মনোযোগ দিয়ে শিখে আর কি। কিন্তু শেখানোর ক্ষেত্রে আমি শুধু ডিজিটাল মার্কেটিং না, অনলাইন সম্পর্কে আরো বিভিন্ন বিষয় সম্পর্কেও মোটামুটি বেসিক জ্ঞানটাও থাকা উচিত, তাইলে আপনি আপনার নলেজ শেয়ারটা সহজ হবে। হুম। আমি ধরেন আমাদের ধর্মীয় ক্ষেত্রে যদি বলি, আমি বহু বহু লোকের সাথে মানে আলহামদুলিল্লাহ মেশা হয়েছে, কিন্তু অনেকেই মানে বলে কিন্তু তার বলার মধ্যে অনেক মানে ইয়া থাকে, বোঝানোর ধরন অনেক দুর্বল থাকে। আমি বলতেছি না খারাপ, মানে অনেকে আছে খুব সুন্দর বুঝাতে পারে, অনেক বড় বড় মানে আলেমদের বয়ান শুনি এত সুন্দর করে বোঝায় যে একটা বিষয় অল্প কতক্ষণেই মনে করেন সুন্দর করে বুঝে শেষ করে দেয়। আর অনেকে আছে একটা বিষয়কে অনেক লম্বা করে ফেলে, এবারে বোঝানিও সুন্দর হয় না অনেক সময়। এই জন্য জি। একটা ট্রেনারের এটাও একটা ভালো গুণ থাকতে হবে যে যাতে করে তার বোঝানোর ধরনটাও সুন্দর হয়। ঠিক আছে, তো সমস্যা নাই, বাংলাদেশে আলহামদুলিল্লাহ অপরচুনিটি আছে, আল্লাহ রিজিকে রাখলে অবশ্যই পাবেন। তো আমরা আজকে ব্যাকলিঙ্ক গুলো সম্পর্কে আমরা আগে ক্লাসে জেনেছি, আজকে আমরা ডিফারেন্ট একটা আহ, বিষয় জানবো, সেটা হচ্ছে এসইও, এসইও অডিট। এসইও এটা অডিট হচ্ছে এসইও অডিট হচ্ছে আমরা যে ওয়েবসাইটটাকে এসইও করলাম সেটাকে সেটাকে অবজারভেশন করব। সেটা কি করব, আমরা অবজারভেশন করব। তো অডিট, আমরা আমরা একটা ওয়েবসাইটকে এসইও করে কি করব, অবজারভেশন project করব। ಆಗ್ತದೆ ಗೋರ ಅವರಲ್ಲ কি সারা হয়েছে রাত আপনাদের? আলু মানো একটা হালকুর গান বাদ দেয় ওকে, আচ্ছা। তো অবজারভেশন করতে হবে আমাদেরকে, তো আমরা অন পেজ অডিট আর হচ্ছে অফ পেজ অডিট। ওকে, আমরা কি করব, অন পেজ অডিট করব এবং অফ পেজও অডিট করতে হবে। অডিট মানে পরিদর্শন করা, যেমন একটা কাজ করা হয়েছে সেই কাজটা পরিদর্শনের জন্য যাবে, গিয়ে দেখবে কাজটা সঠিকভাবে করা হয়েছে কিনা। তো ঠিক একই রকম ভাবে আমরা যে আমাদের ওয়েবসাইটটাকে এসইও করতেছি সেটা প্রপারলি হচ্ছে কিনা সেটা দেখার জন্যই অন পে অডিট করতে হয়। আর এখানে একটা কথা বলি, আগের ক্লাসে একটা বিষয় নিয়ে আমি বলছিলাম ওয়েব মাস্টার টুলস, তাই না? মনে আছে আপনাদের? ওয়েব মাস্টার টুলস এর একটা বিষয় ছিল, হ্যাঁ? সব খায় ফেলতেছে রে। ওকে, তো ওইটার একটা সলিউশন আমি কিন্তু বাইর করে ফেলছি এর পরের দিনেই। হ্যাঁ, এটা সলিউশন বাইর করেছি, HREF ফ্ল্যাগ ল্যাংস ল্যাংস ট্যাগ, এটা এটা। ঠিক আছে, তো এই ট্যাগটা এখন করতে হবে, এসব ট্যাগ জেনারেটর। এটা নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি, এই যে দ্বিতীয়টা বা যে কোনো একটা নিতে পারেন আপনি। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, ওকে, এখন আমরা যে ওয়েবসাইটের জন্য এটা করব, সেই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ কি দিব, ইংলিশ, যে ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ সেটা।
এবার কান্ট্রি বাংলাদেশ, যে দেশের জন্য শেষ হয়ে গেছে। এই যে কোডটা আমরা পেলাম, এই কোডটা আমাদের ওয়েবসাইটে হেডে রাখতে হবে, শেষ। ওয়েবমাস্টার টুলস এর এই কাজটা হয়ে গেল। কোথায় রাখতে হবে? ওয়েবসাইটে যে হেড ট্যাগ আছে না, জি স্যার। এই হেড ট্যাগের মাঝখানে রেখে দিতে হবে, শেষ, কাজ শেষ। রেখে দিয়েছে। আমরা যে ওয়েবমাস্টার টুলে ভেরিফাই করতে হয় সেটা, ও সরি, ভেরিফাই করতে হবে, এটা হচ্ছে কান্ট্রি টার্গেট। এটা কেন করতে হবে? হ্যাঁ, তো ওই যে টার্গেট কান্ট্রি সিলেক্টের জন্য কান্ট্রি ওখানে টার্গেটিং এর জন্য এটা করতে হবে, আর কান্ট্রি টার্গেটিং করতে হবে না। ওইখানে যে ওইটার যে ইয়া দেখলাম যে 14 দিন ট্রায়াল বেসিস, 14 দিন পরে কি আবার এই লিঙ্কে কোনো সমস্যা হবে নাকি স্যার? আচ্ছা, দুদিন ওই যে উপরে দেখলাম 14 দিন ট্রায়াল, এই যে কই কই ডান পাশে যে লগইন এর পাশে স্যার। না, ও ট্রাই ফ্রি 14 ডেজ, এটা কি দেখি? এটা মনে হয় অন্যান্য সুযোগ সুবিধাও আছে, এটা যাবে না। এই কোডটা আপনি আর কোড আর এখানে কখনো আসতেও হবে না। কথা বুঝেন, আপনি অন্য কোনো ওয়েবসাইটের জন্য করবেন, ঠিক আছে? জি স্যার। তখন এখানে শুধু ওয়েবসাইট নামটা চেঞ্জ করবেন, কান্ট্রির শর্ট নাম দেব। বাংলাদেশ হলে কি দিবেন? বিডি। ইউএস হলে কি দিবেন? ইউএসএ। ইউএস, ইউএস না, ইউএস। ইউকে হলে ইউকে। অস্ট্রেলিয়া হলে ইউ। কথা কি বুঝছেন? আর জি স্যার। যাওয়াই লাগবে না, এই লিঙ্কটাই সবসময় দিয়ে দিলে হবে। তার মানে এই লিঙ্কটা আপনি সেভ করে রাখলেই হয়েছে, শেষ। ওকে, তাহলে আমরা অডিটের জন্য এবার চলে যাই। তো আমরা একটা ওয়েবসাইটে কি করলাম? অন পেজ এসইও করলাম, তাই না? ওকে, তো আমরা ওয়েবসাইট এসইও চেকার ফর, আচ্ছা, এখানে এসইউবিলিটি কি নাম? এসইউবিলিটি, এই সাইটটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ভালো, খুবই ভালো। এসইউবিলিটি, এই আমরা যেই পেজটাকে এসইও করতেছি, ধরেন আমরা যেটা এসইও করলাম, আমরা এই ওয়েবসাইটে কি এসইও করছি? এই পোস্টটা এসইও করছি, মনে আছে আপনাদের? হ্যাঁ, জি স্যার। এখন এই পোস্টটাকে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে এসইও অ্যানালাইজে ক্লিক করব। তাহলে এটা কিন্তু ডেইলি 3টা করে করতে পারবেন। ডেইলি কয়টা? 3টা। এরপরে পেইড ভার্সনে যেতে হবে যদি একাধিক ওয়েবসাইট করতে চাই আমরা। তো আপনাদের মাইকটা অফ করতে হবে। তো এখানে আমাদের এই স্কোরটা দেখাবে, আমরা কত পেয়েছি? 74 পেয়েছি। এখানে কত দেখাচ্ছে? 74। আচ্ছা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে, পেজ কোয়ালিটি এটাতে 70 পেয়েছি। কোনটা কতটুকু হয়েছে সেটা দেখাচ্ছে। এরপর হচ্ছে পেজ স্ট্রাকচার 95%, লিঙ্ক করেছি 70%, সার্ভার 0 দেখাচ্ছে। আচ্ছা, এডিশনাল এক্সটার্নাল ফ্যাক্টর 30। এখন এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে, এই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। প্রথম হচ্ছে অ্যাড H2 হেডিং, তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে এখানে H2 হেডিং অ্যাড করতে হবে। H2 হেডিং বুঝছেন না? বুঝেন নাই? হ্যাঁ, জি স্যার, সাব হেডিং না? না, এই যে এই লেখাটা লিখলাম না, এটা একটা হেডিং জি কিন্তু। তাহলে জি জি। এগুলার ভিতরেও একটা হেডিং দিতে বলছে। ধরেন সেটা হতে পারে এখানে, সেটা হতে পারে এখানে, মানে আপনি পয়েন্ট বুঝে দিতে হবে। আমরা কিন্তু সেটা দিই নাই, তাই তারা এটাকে প্রবলেম ধরছে। হেডিং এরপর 2। হচ্ছে, হ্যাঁ, হেডিং দিতে হবে, অবশ্যই হেডিং 1 দিতে হবে। 1 বলছে, হেডিং 1। হেডিং 1, হেডিং 2 এগুলা ওই যে লাইনটা মোটা বড় ছোট করে সেটা কিন্তু আছে। এরপর হচ্ছে এনাবেল কম্প্রেসড HTML ট্রান্সফার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আহ, এই ছবি টবি যা আছে এটা কম্প্রেস করতে বলছে। কম্প্রেস মানে হচ্ছে জিপ কমাইতে করে বলছে, হ্যাঁ? কমাইতে বলা, হ্যাঁ, জিপ করার মতো। যেমন কোনো কিছু সাইজ বেশি আছে সেটাকে রিডিউস করা, ঠিক আছে? কন্টেন্ট, এইচটিএমএল কন্টেন্টকে HTML কন্টেন্ট ট্রান্সফার অন ইউর সার্ভার ইউজিং জিআইএফ, জিপ করতে বলছে। আচ্ছা, এটার জন্য আপনার ডেভেলপার হেল্প নিতে হবে, কিভাবে জিপ করতে হয়, কম্প্রেস করতে হয়। কম্প্রেস করার ওয়ে আছে এমনি, যেমন ধরেন HTML কম্প্রেস, এই যে কম্প্রেসর, এখানে যদি লেখেন চলে আসবে। HTML কম্প্রেস, এগুলো তো একটু কোড সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, আপনি আপনার কোডগুলো এখানে দিয়ে দিতে হবে।
ধরুন আমি একটা ডেমো হিসেবে দেখাচ্ছি। কন্ট্রোল ইউ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আর এখানে আমি দিলাম কন্ট্রোল বি। এবার এখানে কম্প্রেসে ক্লিক করলে কি হবে, আমাদের পুরো কোডগুলো এই যে কম্প্রেস হয়ে গেছে। আগে ছিল কত 61, এখন হয়ে গেছে কত 57, মানে একটু কমছে। কথা বুঝছেন, কমছে। তো এগুলো এখন আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হবে। তারপর কন্ট্রোল কন্ট্রোল এ দিয়া, মানে এই কোডগুলো আমি যেখান থেকে নিয়ে আসলাম সেখানে আবার গিয়ে পেস্ট করতে হবে। একটা ওয়েবসাইটে কিন্তু কোড রাখার পেজ কিন্তু একটা না, হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, পেজ ডট পিএইচপি, পোস্ট ডট পিএইচপি, স্লাইডার বার ডট পিএইচপি, হ্যাঁ, টেমপ্লেট ডট পিএইচপি, আসেনি এরকম? জি আছে। আমরা শুধু শিখছি হেডার আর ফুটার, তাই না? জি আমরা শুধু দুটাই শিখছি, তো ওগুলা মূলত যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে তাদের কাজ। এই জন্য এক্ষেত্রে তাদের হেল্প নিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে ইমপ্রুভ ইউর রেসপন্স টাইম। ইমপ্রুভ ইউর পেজ রেসপন্স টাইম, এটা হচ্ছে পেজ স্পিড বাড়াতে হবে, পেজের স্পিড। আচ্ছা, পেজের স্পিড বাড়াতে হবে। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে, এই জন্য এখানে কথা বলে দিছে তারা যে সিএসএস 17টা সিএসএস আছে এবং 17টা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, যার কারণে তারা একটু রেসপন্সের সমস্যা করতেছে, তারা এটা বোঝাচ্ছে। ঠিক আছে, রেসপন্সের সমস্যা। তো পেজ স্পিড বাড়ে কিভাবে, একটা ওয়েবসাইট পেজ স্পিড বাড়ে কন্টেন্টের কারণে এবং কোডের কারণে পেজ স্পিডটা কমে যায়। তো ধরুন আমাদের এই ওয়েবসাইটের কোড, সব কোডকে আমরা মিনিমাইজ মানে কম্প্রেস করে ফেলবো যত কোড আছে, তাইলে ওয়েবসাইট স্পিড বেড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটের যে কন্টেন্ট, ইমেজ টিমেজ ইউজ করে সেটাকেও কম্প্রেস করতে হবে। তো ইমেজ কম্প্রেস করতে হয় কিভাবে, এটা সহজ। যেমন ধরেন ইমেজ কম্প্রেসর প্লাগইন, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। ইমেজ কম্প্রেসর প্লাগইন অনেক আছে, ইমেজ অপটিমাইজার আছে। আহ, এখানে দেখেন, এই যে ইমেজ অপটিমাইজার দেখছেন, বলার লগে লগে এটা চলে আসছে। এই যে অফ অফ অপটিমলি, এরপরে এই যে অপটিমাইজার, শর্ট পিক্সেল অপটিমাইজার দেখছেন, এগুলো হচ্ছে প্লাগইন। তো এগুলা ফ্রিও আছে পেইডও আছে, কথা বুঝছেন, এগুলা ফ্রিও আছে পেইডও আছে। এই যে কম্প্রেস জেপিজি এন্ড পিএনজি ইমেজ দেখছেন, এগুলা ইনস্টল করতে হবে। এই নামে ওয়ার্ডপ্রেসে সার্চ দিলেই প্লাগইন চলে আসে। তো প্লাগইন গুলা ফ্রিও আছে পেইডও আছে, তাহলে আমরা কি করবেন, এগুলা ইনস্টল করে আপনাকে আহ, ওদের প্লাগইনের যে অপশন গুলো থাকে, অপটিমাইজ করার যে, কম্প্রেস করার যে অপশন গুলো আছে, সেগুলা সেগুলাকে অন করে দিতে হবে ডব্লিউপি অ্যাডমিন। কারণ এই প্লাগইন কিন্তু নিজের থেকেই সব অপটিমাইজ করবে, আপনাকে কিছু করতে হবে না। কথা বুঝছেন, আপনাকে কিছুই করতে হবে না। তাহলে আপনাকে কিছু করতে হবে না, কে করবে সবকিছু, সবকিছু প্লাগইন করবে। আমাদের শুধু কাজ হচ্ছে প্লাগইন ইনস্টল করা, আর প্লাগইনের ভিতরে যে ফাংশন গুলো থাকবে সেগুলোকে অন করে দেওয়া, যে কি কি কাজ করবে সে। কথা বুঝেন নাই? মানে আপনি কোনো কিছু অ্যাড করলেন কিন্তু সেটা ফাংশন সেট করলেন না, তাহলে তো সে কিভাবে কাজ করবে? অটো কাজ করলে তো সমস্যা, কারণ কেউ যদি বলে যে না, আমি এটা তো চাই না, তখন ওটা সমস্যা হয়ে যাবে না? এই জন্য যে কোনো প্লাগইনে অটোমেটিক কাজ করবে না, কি করবে, এই যে দেখছেন চলে আসছে। রিভিউ খারাপ না, 700+ রিভিউ আছে। ওয়েবসাইট স্পিডেরও কিন্তু কি আছে, প্লাগইন আছে দেখছেন। সো হোয়াটসঅ্যাপ স্পিড বাড়ানোর জন্য প্লাগইন আছে, আমরা একাধিক প্লাগইনও ইউজ করতে পারি, সমস্যা নাই। এখানে কি পাঠাতে বলছে, রিকোয়েস্ট, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে থাম্বনেল কম্প্রেস, থাম্বনেল মানে ছবিগুলা দেখছেন, এনাবেল স্মার্ট ক্রপ, ইমেজে ক্রপ করে ফেলবে, যেটা যদি আমরা দিতে চাই দিতে পারি। ইমেজ লার্জ, রিসাইজ ইমেজ লার্জ, এই সমস্ত ইমেজ গুলো ধরেন 1200 বেশি আছে, 1200 ম্যাক্সিমাম, 1200 মিনিমাম। তো আমি কত চাই, আমার ইমেজ গুলো কত চাই, ধরেন আমার ইমেজ গুলো 1200 বাই 600,
তাহলে আমার ইমেজ গুলো কি হয়ে যাবে অটোমেটিকলি 1200 বাই 600 হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? একটা মেসেজ আসছে। ওকে ওকে, নেক্সট জেনারেশন স্পিড, এগুলো অন করে দেন। ওকে, এখন প্লাগইন নিজের থেকে কাজ করবে। আর কিছু কিছু প্লাগইন আছে স্টার্ট করে দিতে হয়, স্টার্ট করে দিলে সে ঘুরতে থাকে, কথা বলছেন, ঘুরতে থাকে এবং সে কম্প্রেস করতে থাকে। আচ্ছা, এই প্লাগইনটা ছাড়া আমি আটটা প্লাগইনও দেখাই। প্রথম যে প্লাগইনটা দেখছি না, ওইটা বেশি সহজ, ওইটা বেশি সহজ। ইমেজ অফ ইমেজ অপটিমাইজার, এই যে এটা আসছে, এই যে লেজি লোড, এটাও করা যায়, এটাও খুব ভালো যায়। সবচেয়ে বেশি ইউজ হয়েছে 1 মিলিয়ন, এটাও অবশ্য বেশি ইউজ হচ্ছে। চাইলে দোনোটা ইউজ করে দেখতে পারি। এই যে ইমেজ অপটিমাইজার ঢুকবো, অপটিমাইজে ক্লিক করবো, এই দেখেন নিজের থেকে সে অপটিমাইজ করবে। এই যে নিজের থেকেই অপটিমাইজ করবে। সেটিং করে দিবেন না এটা? এই যে সিলেক্ট করলাম না, এটাই সেটিং। হ্যাঁ দেখতে হবে। তারপরও আর কোনো কোটা বাকি আছে কিনা, মানে এক প্লাগইন সিস্টেম এক এক রকম। নিজের থেকে মেজরিটি কাজ নিজের থেকে করে, মেজরিটি কাজ নিজের থেকে করবে। এটা হচ্ছে এনাবেল শিডিউল ক্লিন, মানে এনাবেল হচ্ছে শিডিউল ক্লিন। আমি যদি এখানে ডেইলি দিই, তাহলে ডেইলি নিজে নিজে অপটিমাইজ করবে, ডেইলি নিজে নিজে। ঠিক আছে, এই যে এখন সে ডেইলি নিজে নিজে কি করবে, অপটিমাইজ করবে। এবার হচ্ছে ইমেজ, যে এটা ছিল ডাটাবেজ, এটা হচ্ছে কি ইমেজ। এই যে আমাদের ইমেজ গুলো চলে আসছে, হ্যাঁ। এটা অন করে পেজ ক্যাচিং, এনাবেল সিএসএস, মিনিফাই। মিনিফাই সবসময় রাখবো আমরা। মিনিফাইটা হচ্ছে যে কোড গুলো বেশি আছে সেগুলোকে মিনিফাই করে ফেলবে, শর্ট করে ফেলবে। জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ইনলাইন সিএসএস আমরা ছোট করে দিব। হয়ে গেছে। সিলেক্ট, এই যে ইমেজ গুলো আসছে সবগুলোকে এখন ক্লিক করে দিব। সব ইমেজকে সে কি করতেছে, কম্প্রেসিং করতেছে। কথা কি বুঝছেন? কত সময় লাগবে, এটা একটু লং টাইম লাগবে, কথা বুঝছেন নি? জি স্যার। ইমেজ গুলো সিলেক্ট করে এভাবে দিয়ে দিবেন, হ্যাঁ। ওকে, আমি কেটে দিলাম। তাহলে আমরা মানে এগুলো মুখস্থ করতে হবে না, এক একটা প্লাগইনের সিস্টেম এক এক রকম, বাট একটু দেখে নিতে হবে। ঠিক আছে, হুম, ওকে। এবার আমরা আমাদের এখানে আবার চলে আসি। এরপর হচ্ছে যে
ইমপ্রুভ পেজ রেসপন্স, সিএসএস এর কথা বলছে, এরপর জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল এবং সিএসএস ফাইলগুলো কি করা, এগুলোকে রিডিউস করা। রিডিউস মানে বুঝছেন তো, কমাই দেওয়া। ধরুন আমাদের ওয়েবসাইটে যে জাভাস্ক্রিপ্টের ফাইল আছে, আহ, এগুলো ডেভেলপারের কাজ। তারপর আমি একটু দেখাই দিই আপনাদেরকে, বেসিকলি দেখা দিলে বুঝবেন। স্যার এই যে বলেন না ওয়েবসাইট অথবা কন্টেন্টের জন্য যে ইয়েটা অপটিমাইজারটা, হ্যাঁ ওইটা হুম, এই যে এখানে আছে, এই যে সিএস দেখছেন, অ্যাসেট ভিত্তিতে গেলে কোথাও সিএসএস পাওয়া যায়, অ্যাসেট ভিত্তিতে গেলে সিএসএস আর জাভাস্ক্রিপ্ট পাওয়া যায়। এখন দেখেন এই জাভাস্ক্রিপ্ট গুলো দেখেন, ওকে, ফন্ট ডট ফন্ট অসাম, কতগুলা, কত লাইন সিএসএস দেখছেন এখানে, কত লাইন, প্রায় 3200। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা ধরেন এটা কপি করলাম, এখন সিএসএস মিনিফাই লিখবো, সিএসএস মিনিফাই। আমি যদি এটা টোটাল দিয়ে করি বা ক্লিন সিএসএস দিয়ে করি, এখানে সবগুলো কোড দিয়ে দিব, আমি দিয়ে দিছি। আবার দিয়ে মিনিফাইতে ক্লিক করে সব চলে আসবে এখানে, দেখছেন। এখানে এখানে দেখেন কত বড়, দেখছেন, আর এখানে অনেক কম। কপি করলাম, কপি করে আমি কোডটা এখানে সব ডিলিট করে দিলাম, এগুলো সব দিয়ে দিলাম। বুঝতেছেন কিছু? হ্যাঁ, জি স্যার। মানে কোড থাকবে, কোডগুলো আগে যেভাবে মানে লাইন বাই লাইন ছিল, এখন কি হয়ে গেছে, হ্যাঁ, এখন আমি রোর মধ্যে সব নিয়ে চলে আসছে। হ্যাঁ মানে জায়গা স্পেস, জায়গা কমাই ফেলছি আর কি, জায়গা কমাই ফেলছি, দেখছেন, জায়গা কমাই ফেলছি। এটা হচ্ছে সিএসএস মিনিফাই। এবার জাভাস্ক্রিপ্ট মিনিফাই আছে এখানে, জাভাস্ক্রিপ্ট। স্যার এটা করার আগে কি এই কোডটা কোথাও কপি করে রাখা ভালো হয় না স্যার? অবশ্যই 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 কোডটা কপি করে রাখা ভালো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের একটা আর ফাইল দেখা যাচ্ছে ভিতরে ফাইলের তো কোনো অসুবিধা হয় না, না? না, যে কোড সব- না, এটা কবে অসুবিধা হয় না। এখানে আর মেইন সিএসএস ফাইল হচ্ছে স্টাইল ডট সিএসএস, হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন সিএসএস। এটা কত, এটা তো বেশি নাই এখানে। এটা যদি আমি ক্লিক করি, অ্যাসেট সিএসএস, এই যে সব সিএসএস সবগুলো আসছে আবার, দেখছেন, এই যে জেএস, এই যে জেএস সবগুলো আসছে। এখানে একটাও মিনিফাইড ফাইল নাই, একটাও নাই। ধরেন মিনিফাইড থাকলে কি থাকবে, বুটস্ট্র্যাপ জস, জেএস জস মিন, সিএস থাকলে জেএস রেসপন্সিভ ডট সিএসএস ডট মিন থাকবে, লাস্টে সিএসএস মিন থাকবেই, মিনিফাইড থাকবেই যদি মিনিফাইড ফাইল থাকে। তো যেহেতু নাই, সেই হিসেবে আমাদের এখানকার প্রত্যেকটা ফাইলকেই মিনিফাইড করতে হবে। আর এগুলো হচ্ছে ধরেন অ্যাবাউট ডট পিএসপি, কন্ট্রোল হেডার, দেখছেন, অন্যান্য এগুলো দরকার না আপনাদের। এগুলো 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 দিয়েই মূলত আমাদের ওয়েবসাইট চলে, যেমন কমেন্ট, আর্কাইভ, 404, থিম ফুটার, থিম হেডার, সিঙ্গেল পেজ, প্রত্যেকটা পেজ দিয়ে আমরা তৈরি করি, এই প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু তারা পেজ তৈরি করে রাখছে। এগুলা একটা তৈরি করছে, এটা ডাইনামিকলি আমি মাল্টিপল করতে পারতেছি পেজ। এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখলে তখন এটা বুঝতে পারবেন যে কিভাবে হয় আর কি। তো আমরা তাহলে কি করতে পারি, এই বুটস্ট্র্যাপ ডট এটার কোড গুলোকে আমরা, এই যে কত কোড দেখছেন ইউজ, এভাবে প্রত্যেকটা ফাইলের কোড যদি আমরা কমাই দিই, যেমন জেএস মিনিফাই, এটা টপটাল দিয়ে করা যায়, দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছেন না, কোডটা আগে রেখে দিবেন, হ্যাঁ এটা অবশ্যই ভালো কাজ করবেন, কোডটা রেখে দিবেন। হ্যাঁ, কারণ কোনো কারণে যদি ধরেন এটা এরর চলে আসে, তখন যাতে আপনি আগের কোডটা ইউজ করতে পারেন। এই যে চলে আসছে কফি, ঠিক আছে, আপডেট, ঠিক আছে। তো আমি আর দেখালাম না, মানে দুইটা করে দেখা দিলাম আর কি। এবার প্রত্যেকটা করতে হবে, প্রত্যেকটা পেজেরই করতে হবে। আচ্ছা, তো এইভাবে আমাদের এরর গুলো সম্পর্কে আমরা কথা বললাম। এবার এখানে কি কি সমস্যা আছে, যেগুলো গুড দেখাচ্ছে এগুলো তো ওকে, ঠিক আছে, যেগুলো মোটামুটি অনেক কিন্তু ওকে আছে, নাহলে তো এররে ভরে যেত, তাই না, এররে ভরে যেত। এখানে এই যে ছবিগুলো ইউজ করা হয়েছে, এগুলো তো অল্টার অ্যাট্রিবিউট নাই। অল্টার অ্যাট্রিবিউট বুঝছেন? হুম? ছবির মধ্যে আমরা অল্টার ট্যাগ ইউজ করি না, কিওয়ার্ডটা, জি ওইটা নাই, জি এই ছবিগুলোতে নাই।
এই ছবিগুলোর মধ্যে অল্টার দেওয়ার জন্য বলছে, তো এগুলো দিয়ে দিতে হবে ছবিগুলো খুঁজে বের করে। এরপর হচ্ছে H1 ট্যাগ নাই, দেখছেন আমাদের ওয়েবসাইটের মধ্যে পেজের মধ্যে H1 ট্যাগ নাই, তাই H1 ট্যাগ দিতে বলছে। এরপর হচ্ছে হেডিং, সাম হেডিং ডোন্ট হ্যাভ এনি কন্টেন্ট, মানে অন্যান্য কন্টেন্টের মধ্যে নাই, ডোন্ট হ্যাভ নাই, কোন কোন ট্যাগটা নাই, H1 থেকে H6 পর্যন্ত থাকতে হয়, মানে H1 একবার থাকতে হয়, H2 একবার থাকতে হয়, এরপরে S3 S4 এগুলো থাকলে হয়। ঠিক আছে, তারা কিছু দেখাচ্ছে যে কোনটা, কোন জিনিসটা কোন ট্যাগের মধ্যে রাখা ভালো। দেখছেন H3 তে আছে, আমাদের রিসেন্ট পোস্ট H2 আছে, কিন্তু H1 নাই, মানে আমাদের এই ট্যাগ গুলো আমাদের এখানে আছে, দেখছেন H3 পর্যন্ত আছে, বাট H1 টা নাই। H1 আর H3 টা H2 তে বেশি প্রায়োরিটি দেয়। এরপর হচ্ছে লিঙ্ক, আমাদের যত লিঙ্কের সমস্যা আছে, টু লিঙ্ক ডাজ নট ডোন্ট হ্যাভ অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্কের মধ্যে কি নাই, অ্যাঙ্কর ট্যাগস নাই। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগস নাই, লিঙ্কের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। মানে লিঙ্কটা অ্যাঙ্কর ট্যাগস নাই, লিঙ্কের মধ্যে নাম দিতে হয়, এটা কিসের লিঙ্ক সেটা নাই আর কি। এরপর হচ্ছে বাকি সব ঠিক আছে। আচ্ছা, এরপরে ওকে, এইখানে এসটিটিপি রিডাইরেক্ট সার্ভার, এটা হচ্ছে সার্ভার থেকেই বলছে, এটা ইউআরএল এসটিটিপি হেডার সেন্ট, এগুলো তো আমরা প্রথমে দেখেছি। আচ্ছা, ব্যাকলিং এর বিষয় যেটা আসছে, ব্যাকলিং পেজ হ্যাজ অনলি ওয়ান ব্যাকলিং, আমরা একলা ব্যাকলিং করছি, ব্যাকলিং আরো সাজেস্ট করতেছে আর কি, পেজ অনলি ফিউ ব্যাকলিং আদার্স ওয়েবসাইট। হ্যাঁ, আদার্স ওয়েবসাইট, ফেসবুক পপুলারিটি, ফেসবুকের আমার কি নাই, কোনো শেয়ার করি না। আমরা এই পোস্টটাকে ফেসবুকে শেয়ার করছি। না স্যার। হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম না আগে ক্লাসে যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়েবসাইটটি কি করতে হবে, শেয়ার করতে হবে। ডোমা শেয়ার করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা পোস্টকে, এই জন্য এটাও এরর দিচ্ছে, বাট এররের মধ্যে এটা কিন্তু নর্মাল, হলুদ গুলা কিন্তু নর্মাল এরর, ঠিক আছে। হ্যাঁ এটা কারেকশন করলেও হবে, না করলেও হবে স্যার। হ্যাঁ, কারেকশন করলেও হবে, না করলেও হবে। হ্যাঁ, করা ভালো, কিন্তু বড় এরর না আর কি, এটা সিম্পল এররের মধ্যে আছে আর কি, ঠিক আছে, বড় এরর না। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে একটা বিষয়, এটা একটা বিষয়, ওয়েব উইকি, এখানে ওয়েবসাইট সাবমিট করতে বলতে হবে তারা। হ্যাঁ, এখানে ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক, এখানে হচ্ছে ওয়েবসাইটের ক্যাটাগরি, আমরা কিসের ওয়েবসাইট, এটা হচ্ছে ধরেন শপিং ওয়েবসাইট, ওয়েবসাইট টাইটেল, ওয়েবসাইট ডিসক্রিপশন, আমাদের ইমেল, আর এখানে আমাদের অ্যাড্রেস দিয়া, এটা দিয়ে সাবমিট করে দিবেন। ঠিক আছে, ওয়েব উইকিতে এটা সাবমিট করে দিবেন, সহজ। ওয়েবসাইট নাম, ক্যাটাগরি, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো আমরা আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, আমাদের ইমেল দিব, আর এখানে যে অ্যাড্রেস গুলো চাচ্ছে এগুলোতে সাবমিট করে দিবেন, তাহলে এই এররটা চলে যাবে। এরপর হচ্ছে রোবট ডট টিক্সট, এখানে তো আমাদের কিওয়ার্ড হিসেবে নিচ্ছে, কোনটা দেখেন, কিওয়ার্ড হিসেবে এইটাকে কিওয়ার্ড হিসেবে নিচ্ছে, এই ওয়েবসাইট এই পোস্টটাকে এই কিওয়ার্ডে তারা আইডেন্টিফাই করছে, বেডরুম ডিজাইন। ঠিক আছে, দেখেন আমি এটা বলছিলাম এই জন্য যে একটা কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করলেও অনেকগুলো কিওয়ার্ড কিন্তু কি হয়, অটোমেটিকলি কাজ হয়ে যায়। এই হচ্ছে আমাদের কি, আমি আমার একটা ফ্রি সাইটকে যদি আমি দেখাই আপনাদেরকে, ধরেন এই একটা সাইট, ফ্রি সাইট, বাট এটার কিন্তু যদি আমি এটার এসইওর ইয়াটা দেখাই, এটা একটা ফ্রি সাইট, দেখি তো। স্যার আপনার এটা থেকে কি সেল আসছে স্যার? না না, সেল এখন এত সাথে আসবে, এটা তো মাত্র ট্রাফিক করলাম। আসেন। না, ট্রাফিক আসতেছে, অল্প অল্প আসে। স্যার অ্যাঙ্কার টেক্সটটা আবার একটু বুঝাই দিতেন যদি। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট। টেক্স HTML বা অ্যাঙ্কর টেক্স HTML SEO। হুম, এই যে হচ্ছে নামটাকে বললাম না আমি, অ্যাঙ্কর টেক্স মানে কি, নাম দিতে হয়। নাম দিতে হয়। তারপর অ্যাঙ্কর টেক্স একটা ট্যাগ, একটা কি, অ্যাঙ্কর টেক্স হচ্ছে একটা ট্যাগ, আমি দেখা দিচ্ছি, একটা ট্যাগ। হ্যাঁ, তো আমরা যদি ট্যাগটাতে যাই তাহলে আমি বুঝতে পারবো। এই যে
এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট ট্যাগ। এই যে এটা, এই যে এর মধ্যে এইটাকে HTML এর এই ট্যাগ বলে আর কি, যে এটা এভাবে লিখতে হয়, এটা এভাবে লিখতে হয়। ওকে, এইটা তো এখানে প্রথমটার মধ্যে লিখতে হয় href ডাবল কোটেশন, ধরেন www.webcoderit.com, ঠিক আছে, এরপরে স্ল্যাশ লিখতে হবে webcoderit.com। এই এখন এই বাটনে এখানে এই অ্যাঙ্কর মানে এই ট্যাগের মধ্যে ক্লিক করলে কোথায় যাবে? আচ্ছা কোথায় যাবে? ওয়েব কোডে যাবে। এই যে মাঝখানে লিখে দিলাম এটাই অ্যাঙ্কর টেক্সট, আহ, পুরোটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। আর আমি এখানে এই গোপন জায়গায় ক্লিক করলে পাবলিক তো জানে না এটা ভিতরে কোন লিঙ্ক দেওয়া আছে। পাবলিক না, কি ভিতরে লিঙ্ক জানে? পাবলিক লেখে উপরের লেখাটা দেখে। এই উপরের লেখাটাকে বলে অ্যাঙ্কর টেক্সট, আর উপরটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ। কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার এমনি স্যার যে পোস্টের মধ্যে আমরা কোনো একটা ওয়ার্ড কিওয়ার্ড বা কোনো একটা শব্দকে ধরে ওইখানে তো ডাইরেক্ট লিংক করে দেওয়া যায় স্যার। হ্যাঁ ওইটাই, ওই টেক্সটটাই, হ্যাঁ ওইটাই, যে লিঙ্কটা করছি ওইটাই জি হচ্ছে স্যার। অ্যাঙ্কর টেক্সট, যে টেক্সটের মধ্যে আমরা লিঙ্ক করলাম। মানে সেও এখানে বলতেছে টেক্সট পায় নাই, এই যে এখানে ট্রাই টু ইট লেখেন, এখানে এখানে আমি ক্লিক করলে কোথায় যাবে? এখানে ক্লিক হ্যাঁ করলে, ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটে ক্লিক চলে করলে যাবে। দেখাবে, এখানে ক্লিক করে দেখাচ্ছে যে ইয়ে যাবে। আমি ধরেন এটাকে ডিলিট করে দিলাম, এখানে দিলাম আমি ওয়েব কোডার আইটি। আইটি, এখন দেখবেন যে আর এখানে যাবে না। এখানে ক্লিক করেন, কোথায় যা দেখেন কি হলো, বানান ঠিক আছে নি, www.webcoderit.com, ঠিক আছে। এইখান থেকে যায় না, শুধু প্র্যাকটিসের জন্য এটা। আচ্ছা, এটা ওদের কোড থেকে আসছে তো এই জন্য সমস্যা আছে। এখন দিই, সরি, href, ও মিস্টেকটা আছে একটা, দেখছেন মিস্টেক কোথায়? লাল হয়ে গেছে এটা। href www ডট, তাদের কোডে তো কপি করলাম আমি। যদি না যায় তা সমস্যা নাই, কারণ এটা না যাওয়ার কারণ আছে একটা। ওকে, রান, এখানে লিখে দিলাম ভিজিট ওয়েব কোডার আইটি, ভিজিট ওয়েব কোডার আইটি, মানে এই যে আসছে, দেখছেন? এবার হচ্ছে, আর বলে দিতে হবে। বুঝছেন? দেখছেন আমাদের সাইট চলে আসে, এটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো এখন এই লেখাটা দেখিয়ে কিন্তু ক্লিক করবে, আমরা দেখেন এখানে কি লেখা আছে, ভিজিট ওয়েব কোডার আইটি। আপনি তো বুঝতে পারবেন এখানে ক্লিক করলে কি আসবে, বুঝতে পারবেন? না। না। এটাই হচ্ছে, এটাও এসইওর একটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু ধরেন আপনার কোড ধারণা না থাকলে আপনি জীবনে এটা পারবেন না। জি কোড ধারণা না থাকলে আপনি প্রবলেম খুঁজেও পাবেন না, আর বুঝবেন না, বুঝার তো হরার হিসাব। দেখেন এটা এসইও হচ্ছে কত পার্সেন্ট? 83%। হ্যাঁ, এটা আরো ভালো হয়েছে এসইও। ওয়ার্ডপ্রেস থেকে আবার এই ব্লগ ওয়েবসাইট এসইও করা সহজ। এখানে দেখেন কিছু প্রবলেম দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ মার্কআপ, ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলছে, ল্যাঙ্গুয়েজ নট সাপোর্টেড, স্পেসিফিক HTML মার্কআপ। এখানে সার্ভার হচ্ছে যে ইএন টেক্স ইংলিশ, ইংলিশ তো দিছি আমি, ঠিক আছে তো। ল্যাঙ্গুয়েজ ডিটেক্টেড ইন টেক্স ইংলিশ, ঠিক আছে। the language is not specified in the HTML markup। হ্যাঁ, মানে এই ল্যাঙ্গুয়েজটি কি না স্পেসিফাইড না, HTML মার্কআপের সাথে কি না নির্দিষ্ট করা না আর কি, বুঝছেন? শনাক্ত করা না, জি। এটা বোঝাচ্ছে। অথচ ইংলিশ তো শনাক্ত করাই। আচ্ছা, ওই যে ওইখানে, ব্রিটিশ আমেরিকান আছে না, এরকম থাকতে পারে স্যার। হ্যাঁ ব্রিটিশ আমেরিকান ইংলিশ হ্যাঁ এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হতে পারে, রাইট। স্যার এটা বুঝলাম না।
হ্যাঁ, এইটা দিতে হবে আর কি। এই যে এটা দিতে হবে, কি দিতে হবে? হ্যাঁ, বুঝছেন? এটা এই ট্যাগটা দিতে হবে, কোড এটা একটা দিতে হবে। এই ট্যাগটা বুঝছেন, খুঁজে বাইর করে লিখছি। আমাদেরকে HTML ট্যাগে গিয়ে এই যে HTML HTML এখানে গিয়ে প্রথমটাতে এইটা দিয়ে দিতে হবে। প্রথম HTML এর ভিতরেই ল্যান ইকুয়াল টু ইং তার মানে কি? কোটেশনের ভিতরে থেকে। হ্যাঁ, কোটেশনে দিতে হয়। ভ্যালু এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। ভ্যালু সবসময় কোটেশনে দিতে হয়। এটা দিয়ে দিলে পুরো ওয়েবসাইটের কন্টেন্ট গুলো কিসের মধ্যে আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে, এটা সে বুঝতে পারবে। এটা আমরা করতে হবে, ঠিক আছে? এটা হেডারে গিয়ে করতে হবে। এটা কোথায় পাবো আমরা? HTML ট্যাগটা কোথায় পাবো? এটা হেডারেই পাবো। ওয়েবসাইটের হেডারে HTML ট্যাগ থাকে, খুব সহজ। ওকে, ওর ভিতরে কিছু লেখা লাগবে না? না কিছু লিখতে হবে না। এরপরে স্পিড, এখানে বলছে দিস ইজ হোস্টেড অন এ সাবডোমিন, মানে এখানে বলছে সাবডোমিনে আমরা কাজ করতেছি, এটাকে আমরা টপ লেভেল ডোমিন করতে, মানে .com ডোমিন করতে বলছে। তোমার এটা কি wp-engine.review.blogspot.com এইভাবে। তো এটাকে সাবডোমিন বলা হয়। আমরা যদি ধরেন evalmart.com, এটা কি? মেইন ডোমেন। এটা মেইন। তো এইটা করতে বলতেছে তারা। ব্লগ স্পটও কিন্তু সাবডোমিন অ্যাড করা যায়, মেইন ডোমিন অ্যাড করা যায়, ঠিক আছে? ওকে, গুড। মোবাইলের জন্য নো অ্যাপেল টাচ আইকন স্পেসিফাইড, মোবাইলের জন্য আইকন এটা দিতে কিভাবে হবে। করে যে সাবডোমেনটা কিভাবে করে? ব্লগ স্পটে জি স্যার। ওই ব্লগে গিয়ে ডোমেন কিনতে হবে, কিনে ওইখানে কিছু ইনস্ট্রাকশন আছে, ওগুলো দেখে করতে হয়। ওগুলোর জন্য আলাদা আপনাকে কিছু, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যে কোম্পানিতে কিনবেন ওই কোম্পানি, একই কোম্পানির সিস্টেম এক এক রকম, তবে পাশাপাশি নিয়ম, মানে নিয়মগুলো কাছাকাছি আছে। ওদের কিছু CNN নেম আছে, সি নেম আছে। এই নেম গুলো দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে অ্যাড করতে হয়। তো এটা অনেক লম্বা ক্লাস, এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে যদি ব্লগ স্পট ডোমিনেট করতে চান ভিডিও দেখে অ্যাড করতে হবে, মানে দেখে দেখে করতে হবে, আপনি মুখস্থ করতে পারবেন না, এটা অনেক লম্বা। তাহলে আমরা একটা ওয়েবসাইটের অন পেজ এসইও অডিট সেটা আমরা বুঝে গেছি। অন পেজ অডিটের ক্ষেত্রে আমরা এই যে প্রবলেম গুলো পেলাম, এই প্রবলেম গুলো বায়ারের ক্ষেত্রে আমরা বায়ারকে দেখাবো, আর নিজের ক্ষেত্রে আমরা এগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো, নাকি ক্লিয়ার না? জি জি স্যার। আচ্ছা, এর অন পেজে আরো কিছু কাজ আছে কিন্তু। এরপর হচ্ছে ধরেন কন্টেন্ট চেকার। কন্টেন্ট চেকার ওই যে অফটি ডুবলি, আমরা যে একটা সাইট থেকে কাজ করছিলাম না, আহ, ওই ইয়ার মধ্যে কাজ করছিলাম না, কি বলে, শপিং এর মধ্যে দেখাছিলাম না ওয়েবসাইটের কন্টেন্ট, এটার নাম কি ছিল ওয়েবসাইটটার নাম? কন্টেন্ট সাইট ক্লিনার, মনে আছে? হ্যাঁ, জি স্যার। ক্লিনার। আপনারা ভুলে গেছেন, যে আমার তো হঠাৎ মনে পড়ছে এখন আবার। এই যে সাইট ক্লিনার, তো আমরা আমাদের ওয়েবসাইটের এরকম এই ওয়েবসাইটের কন্টেন্ট সবকিছু কেমন অবস্থা, কন্টেন্টও তো এসইওর একটা অংশ, অন পেজ এসইওর একটা অংশ, তো কন্টেন্ট ঠিক আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে সেটা আপনি পুরো ওয়েবসাইটকে চেক করতে পারেন, অথবা ওয়েবসাইটের কোন একটা পেজকে চেক করতে পারেন। ধরেন এই পোস্টটাকে চেক করতে চাই বা এই পোস্টটাকে চেক করতে চাই, ঠিক আছে? এখানে একটা প্রবলেম কিন্তু হয়েছে, খেয়াল করছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখছেন স্পেস, দেখছেন কত ফাঁক হচ্ছে? জি স্যার। কেন হয়েছে বুঝতে পারবেন? কেন স্যার? ওই যে কোড গুলো কম্প্রেস করছিলাম না, এই জন্য খেয়াল করতে হবে যে আমি যে করতেছি এতে কোনো কিছু ডিলিট হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি হয় তাহলে সেটা আগের কোডটা আমি রেখে দিব। হ্যাঁ, এটা হওয়ার কারণ আছে, কারণ এখানে আমি ম্যানুয়ালি কোড করছি, আমি নিজে কিছু কোড করে ঠিক করছি। এই যে আমি কোডিং করে আমি নিজেই কিছু ঠিক করছি, এই জন্য সমস্যাটা হয়েছে। কোড গুলো আছে আমার কাছে,
এই যে এখানে আমরা যখন আপনি কোড করবেন সব কোড এখানে রাখতে হবে। এই যে সব কোড আমি এখানে রাখছি, কথা বুঝছেন? আমি যদি কোডগুলো সরাই দিই, কোডগুলো সরাই দিলাম, এবার দেখি কি অবস্থা। দেখছেন সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে, ঠিক আছে নি? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। দেখছেন? হ্যাঁ, এই কোডগুলো আমি করছি, তবে এগুলা আমার করাতে সমস্যা হয় নাই, কারণ এতক্ষণ তো ঠিক ছিল। কিন্তু এখন যেহেতু অন্য কোডের সাথে মিক্স কম্প্রেস করাতে কোনো সমস্যা হয়েছে, তাই এই কোড এখানে কালার দেখেন কি আছে, আমি সবকিছু চেঞ্জ করছিলাম ম্যানুয়ালি কোড করে, এই দেখেন সব চেঞ্জ করছি। আচ্ছা যাই হোক, তো দেখেন এখানে তারা আমাকে রিপোর্ট দিয়েছে আমাদের ওয়েবসাইট ডুপ্লিকেট কন্টেন্ট আছে 48%, কমন কন্টেন্ট 4%, ইউনিক হচ্ছে 24% কন্টেন্ট কম ইউনিক। তাহলে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে, আমি এখন আবার একটু দেখবো। আমি এই পেজ শুধু, এখানে তো সব পেজকে অ্যাসিও আমি করে নিই, শুধু এই পোস্টটা দেখি, বা এই পোস্টটা দেখি, বেডরুম ফার্নিচার এটা দেখি। হ্যাঁ, এটার অবস্থা দেখি, শুধু এটাকে চেক করি কি অবস্থা। স্যার এটার কাজ কি সব আপনিই করছেন? হ্যাঁ, এই যে আপনাকে দেখাতে দেখাতে করছি আর কি। স্যার এটা স্যার কোন থিমে চলতেছে স্যার এটা? এটা থিমটার নাম তো ভুলে গেছি আমি, ওই যে দেখি একবার দেখেছিলেন। আপনাদেরকে বলছিলাম আমি। আচ্ছা এখানে দেখেন, এখানেও একই অবস্থা আসছে। আবার যদি দিই, আচ্ছা ডুপ্লিকেট কন্টেন্ট যদি আমি যাই, ও তারা পুরো ওয়েবসাইট ট্র্যাক করছে, আমি তো পুরো ওয়েবসাইট দিই নাই। তো দেখেন কোন কোন কন্টেন্ট গুলো মিলে গেছে অন্যের সাথে, সেগুলো কিন্তু তারা দেখাই দিচ্ছে। ঠিক আছে, সেগুলো তারা দেখাই দিচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। এরপর হচ্ছে ইউনিক কন্টেন্ট গুলো দেখাচ্ছে। এই যে ইউনিক কন্টেন্ট হচ্ছে 28%। হ্যাঁ, ইউনিক কন্টেন্ট, আমাদের ইউনিক আরো বেশি করতে হবে। ঠিক আছে, কমন কন্টেন্ট যেগুলো হচ্ছে সবার সাথে মিলছে, কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট গুলো ঠিক করতে হবে আমাদের। আমি এখানে সাইট লিনারে যাই। ট্রাফিক লাইট ছেড়ে বিশ্বাস করতে চাইতেছেন না। ক্রস ওয়াল, দেখি কি অবস্থা। খুব দ্রুত করে ফেলছে। আচ্ছা, ও একই অবস্থায়, ঠিক আছে। তো এগুলা এখানে তো ঢুকবো আমরা, ঢুকে দেখেন এই পেজের কন্টেন্ট গুলোকে এই লিঙ্কে গিয়ে দিতে হবে, ওয়েবসাইটে এই লিঙ্কে গিয়ে, দেখছেন? আচ্ছা, এগুলা ম্যাচ করতেছে তাই না, এগুলা সমস্যা না। ঠিক আছে, এগুলো সমস্যা না, আমরা পেজে যাই। তো এগুলাকে আমরা ঠিক করার জন্য কি করতে পারি আমরা, এগুলা আমরা ধরেন এই কপি গুলোকে আমি কপি করব, এরপর হচ্ছে কন্টেন্ট প্লাগরিজম, কন্টেন্ট চেকার, এই যে এখানে দিয়ে চেক করতে পারেন আসলে কি ঠিক আছে কিনা। কারণ অনেক সময় অনেক টুলস অফ অ্যাকুরেট দেখাতে পারে না, তো এই জন্য আমরা এখানে এসে, আচ্ছা এগুলো অনেক হ্যাসেল, চেক প্লাগরিজম, পরীক্ষার মাথা। ওকে, তো এগুলো আমরা দেখবো এভাবে। হ্যাঁ, আচ্ছা সার্ভার সাইড কিছু ইরোড দেখাইলো, ওগুলো স্যার কি? সার্ভার সাইট গুলো যে যেখান থেকে আমরা হোস্টিং কিনছি, ও ওইটা, যে হর সার্ভার সাইড রিকোয়েস্ট ধরেন আমরা যেটা ক্লিক করতেছি, এটা রিকোয়েস্ট ক্লিক যদি আরো দ্রুত কাজ করে, তাহলে সেটা আরো বেটার আর কি, এটা বোঝাচ্ছে।
আচ্ছা, এখন ওকে, এটা গেল আমাদের অন পেজের কাজ। এবার আমরা অফ পেজে চলে যাব। তো অফ পেজের কাজ কি? ব্যাকলিংক চেক। স্যার ডুপ্লিকেট কন্টেন্ট এটা সলভ করবো কিভাবে? ওই যে রিরাইট করে নেবেন, এই যে রিরাইট করে নিচ্ছে। এখানে কি বলছে? 100% ইউনিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা ইউজ করতে পারি এটা। ঠিক আছে, এখন আমরা ইউজ করতে পারি। আর যদি ডুপ্লিকেট থাকে তাহলে কোন লাইনে ডুপ্লিকেট আছে সেটা দেখাই দেয়, সেই লাইনে আপনি কিছু চেঞ্জ করে দিবেন, কিছু স্যার নিজের থেকে। ডুপ্লিকেট থাকলে আমাদের কিওয়ার্ড যে ব্যবহার করছি কিওয়ার্ড ইউজ করব, কিওয়ার্ডের ইয়া হবে না রিঅ্যাড করলে? না, কিওয়ার্ডের সমস্যা হওয়ার কথা না। কিওয়ার্ড জায়গায় কিওয়ার্ড থাকবে। আপনি ডুপ্লিকেট ক্লথে যে লেখাটা আরেকজনের সাথে মিলে গেছে, এটাই ডুপ্লিকেট। এই কথাটা আরেকজনের সাথে গিলেছে, মিলে গেছে, আপনি এই কথাটা একটু পাল্টাই দিবেন, এটাই শেষ। ঠিক আছে, আর ইয়া তো আছে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাকলিং চেকার। ব্যাকলিং চেকার, আমরা ব্যাকলিং, ফ্রি ব্যাকলিং চেকার আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিব। তো আমরা যে ওয়েবসাইটে ব্যাকলিং চেক করবো সেই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিব। এখানে তো একটা ওকে, এটাই মানে সাবডোমেইন হলেও করা যাবে। কি লেখা আসছে? কোনো ব্যাকলিং নাই, অ্যাকচুয়ালি ব্যাকলিং তো করা হয়নি। ওই daraz.com.bd দিই, তাহলে কি হবে? ব্যাকলিং আসবে। প্রচুর। কত হাজার ব্যাকলিং আসছে? 4,26,000 ব্যাকলিং। কত? 4,26,000। ঠিক আছে, এবং কোন কোন ওয়েবসাইট থেকে সে ব্যাকলিং পাইছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, দেখছেন? মানে সে যে কোন কোন দারাজ কোন কোন কোম্পানি থেকে ব্যাকলিং পাইছে সেই লিঙ্ক গুলো কিন্তু দেখাচ্ছে। এই কোম্পানি থেকে ব্যাকলিং নিছে, এই কোম্পানি থেকে ব্যাকলিং নিছে, খেয়াল করছেন? হুম, কথা কি বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। তো আমরা এইটার মাধ্যমে আমরা একটা কোম্পানির ব্যাকলিং সম্পর্কে জানতে পারতেছি, এবং সে কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিয়েছে সেটাও আমরা জানতে পারি। তাহলে আমরাও সেই সমস্ত ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিং নিতে পারি চাইলে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, ধরেন ইয়া দিয়ে করা যায়, সেমরাস দিয়ে করা যায়, নেইল প্যাটার্ন, এই যে এটা দিয়ে করা যায়। এখানে সব অ্যাকাউন্ট করতে বলে। ধরেন দারাজ দিয়ে দেখাই, এখানে আরো কিছু এখানে আরো বেশি রিপোর্ট দেখাবে। daraz.com.bd, হ্যাঁ, সাবমিট। এখানে আরো কিছু রিপোর্ট বেশি দেখায়। এখানে ডোমেইন অথরিটি কত? 48। ঠিক আছে, এরপরে রিপেয়ারিং ডোমেইন, এটা হচ্ছে 15,000 প্লাস। ইউনিক ডোমেইন লিঙ্ক, মেনি ইউনিক ডোমেইন লিঙ্ক। রেফারেন্ট ডোমেইন হচ্ছে মেনি ইউনিক ডোমেইন লিঙ্ক। আচ্ছা, আর মূল ব্যাকলিং হচ্ছে 4,76,700। 740। অ্যামেজিং, অ্যামেজিং। 40 লক্ষ স্যার। 40,74,000, হ্যাঁ, 40,74,744। হ্যাঁ, এতে করে আমরা একটা ইয়া বুঝতে পারছি, এবং সে কোন কোন সাইট থেকে ব্যাকলিং নিছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। স্যার এত ব্যবধান কেন? ওখানে তো 4 লক্ষ জায়গা ছিল। না, হুম, এই স্টেপও 4 লক্ষ দেখাচ্ছে না 40 লক্ষ দেখাচ্ছে? লক্ষই তো না। আচ্ছা, সে দেখেন ব্যাকলিং বাংলাদেশ থেকে নিচে কতগুলা, হ্যাঁ, কোন জায়গা অ্যাঙ্গর ট্যাক্স, কোন কোন শব্দের উপরে ব্যাকলিং করছে দেখেন। এই যে অ্যাঙ্গর, ব্যাকলিং এর অ্যাঙ্গর ট্যাক্স গুলো হচ্ছে এত। আচ্ছা, এখানে আরো কিছু রিপোর্ট পাওয়া, সাইট অডিট, daraz.com.bd।
স্যার অডিট রিপোর্ট তো সব ধরনের টুলেই সমান ভাবে না দেখায় না? না না, সমান দেখা না, একটু 19-20 থাকবেই, এটা স্বাভাবিক। এবার দেখেন এদের অন পেজেস কত, আমাদের অন পেজেস 83 পর্যন্ত হয়েছে, আমার দেখছিলাম, এদের কত 61। 61, অনেক কম। তারপরে এদের ওয়েবসাইটের অবস্থা দেখছেন কত ফায়ার। এরপর অর্গানিক ট্রাফিক দেখছেন, এদের ট্রাফিক হিউজ, অর্গানিক ট্রাফিক মান্থলি অর্গানিক ট্রাফিক দেখছেন। অর্গানিক কিওয়ার্ড, কতগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করছে দারাজ, 70,000 কিওয়ার্ড, 70,000 প্লাস। কিছু বুঝছেন আপনারা? 100 কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, এতে হুমড়ি খেতেন। 70,000 কিওয়ার্ডে কি করছে? না স্যার, 7,06,000। ও, আমি বেশি এত 7,06,000, ঠিক আছে, 7,06,505। এটা কম নাকি বেশি বলেন? অনেক বেশি স্যার। আমি বলছি 70,000, এখন 7 লক্ষ, অনেক বেশি তাই না? হ্যাঁ। চিন্তা করছেন আমাদের বাইরে, আমার 7 লক্ষ চিন্তা মাথায় আসবে আমাদের, মানে কল্পনার বাইরে। তবে এটা অনেক লং টাইম প্রসেস, তাদের দীর্ঘদিনের মানে এগুলা হয়েছে আর কি, ঠিক আছে। তা আমরা এভাবে রিপোর্ট, এই কম্পিটিটরের রিপোর্ট বা নিজের রিপোর্ট আপনি এভাবে জানতে পারেন যে আমার কম্পিটিটরদের অবস্থান কেমন। আমাকেও তো এই জায়গায় আসতে হবে নাকি? আমাকে গুগল থেকে র্যাঙ্ক দিতে হলে আমার কম্পিটিটর যদি 100-তে 90 পায়, আমাকে কত পাইতে 95 পাইতে হবে, সোজা হিসাব। এই হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। কি, এটাই হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। কিওয়ার্ড, এখানে কোন কোন কিওয়ার্ডে তারা র্যাঙ্ক করছে, এগুলো 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 আমরা চেক করতে পারবো। কিওয়ার্ড আইডিয়া, এখান থেকে কিওয়ার্ড আইডিয়া নিতে পারবো। আসতেছে, সময় নেই একটু। সাজেস্টটা অনেক ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছেন, তারা কোন কোন কিওয়ার্ডে। স্যামসাং মোবাইল ফোন ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডে 60,500 হিউজ, লাস্ট হিউজ, দেখছেন? এই সমস্ত কিওয়ার্ডে তারা র্যাঙ্ক পাচ্ছে। এরপর হচ্ছে আমরা এগুলো চেক করতে পারবো, বা আপনার নিজের ওয়েবসাইটেও কোন কোন কিওয়ার্ডে ট্রাফিক আসতেছে সেটা আপনি নিজে দেখতে পারতেছেন এখন। ধরেন এটা দারাজ আমাদের সাইট যদি হতো তাহলে আমরা দেখতাম। এরপরে কিওয়ার্ড বা ট্রাফিক, কোন কিওয়ার্ডে ট্রাফিক আসতেছে বেশি, দেখছেন? এই যে ট্রাফিকটা কোথায় যাচ্ছে, কিচেন, মেন্স ওয়াচ, এই সমস্ত লিঙ্কে যাচ্ছে, দেখছেন? মেন্স টি শার্ট, খেয়াল করছেন কি পরিমাণ সার্চ ভলিউম? পজিশন কোথায়? 1 নম্বরে আছে। পজিশন কোথায়? 1 নম্বর। মানে এই কিওয়ার্ড গুলোতে, এই শব্দগুলোতে যখন কেউ লেখে তারা 1 নম্বরে শো করে। তারা 1 নম্বরে শো করে। কিওয়ার্ড লিস্ট এটা নতুন আসছে। এরপরে ট্রাফিক, ট্রাফিক ওভারভিউ, আমরা এই ওয়েবসাইটে ট্রাফিক সম্পর্কে ভালো জানতে পারি যে এত লক্ষ ট্রাফিক আছে। হ্যাঁ, এরপরে ট্রাফিকের আপ এন্ড ডাউন দেখতে পারেন। 23 সালে, এরপর হচ্ছে এখানে এই যে প্রত্যেক মাসের হিসাব, জানুয়ারি মাসে বেশি ছিল মনে হয়। জানুয়ারি, হ্যাঁ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস, দেখছেন এপ্রিলে ট্রাফিক একটু কম আছে তাই না? জানুয়ারিতে বেশি ছিল। তাহলে আমরা এই যে টোটাল একটা ওয়েবসাইটে যত ধরনের বিষয় আছে সবকিছু আমরা জানা, এটাই হচ্ছে অডিটের কাজ। মানে সবকিছু পর্যবেক্ষণ করা এবং সেগুলোকে আরো ইমপ্রুভ করার জন্য কাজ করা, ঠিক আছে। তো আমরা আশা করি একটা ভালো অডিটের বিষয় দেখতে পেরেছি প্র্যাকটিক্যালি। দারাজ তো একটা বড় ধরনের ওয়েবসাইট, সো দারাজ থেকে আমরা যে এক্সপিরিয়েন্স নিয়েছি, আমাদের ছোটখাটো ওয়েবসাইট তো, ধরেন আমরা যদি ওয়েব কোডার আইটি দিই, আমাদের তো তত বড় না, তাই না? এটারও রিপোর্ট আসবে এখানে, এটারও রিপোর্ট এখানে আসবে, দেখাবে। এখানে একটা অ্যাকাউন্ট করতে বলছে তারা, বুঝছেন? আচ্ছা, সার্চ, ওয়েবসাইট অডিট, অডিট নেইল প্যাটেল, এই যে নেইল প্যাটেল www. উনি তো স্যার ভারতীয় তাই না স্যার? হ্যাঁ, অনেক ভালো এক্সপার্ট। এর থাকলা থাকলা। ভিডিও দেখলে আমার হাসি পায়, বুঝছেন, আর কিছুই না। হ্যাঁ, ফ্রি করতেছি তো জন্য সমস্যা, মানে প্রথমটা একটু দ্রুত দিয়ে দিছে, দেখছেন? এখন এটাতে কানাকাটি শুরু হয়ে গেছে গো। হুম,
এই টুলসটা ভালো। এটা দিয়ে যদি পেইডের জন্য বায়ারদের জন্য কাজ করেন, তাহলে যখন পেইড ভার্সনটা বায়ার কিনে দিলে একদম সবকিছু আপনি এখানে সুন্দরভাবে দেখতে পারবেন ইজিলি, তাই টাকা না? বেশি, এদের স্যার টাকা বেশি নেই মনে হয়। এই যে এখানে এসি প্ল্যান আমরা লেখা সাথে আছে, দেখতে পারেন। এই স্যামব্রাসের তো গ্রুপ এরা, বাইং এ যাইতে হবে। এই যে $12 পার মান্থ, একটা ওয়েবসাইটের জন্য $12, দুইটা ওয়েবসাইটের জন্য হচ্ছে 1 থেকে 7টা ওয়েবসাইটের জন্য হচ্ছে $20, 18 থেকে 15টা ওয়েবসাইট $40। একটা হচ্ছে $12, এটা আহামরি বেশি হবে না। এবং ভালো রিপোর্ট আপনি পাবেন। এটা পুরোটা স্ক্যান করতেছে, কাস্টম ট্র্যাকিং আছে কিনা আমি দেখি। এসি আমরা সাথে ট্র্যাকিং করা যায়। না, এমনিতেই তো ট্র্যাকিং রিপোর্ট আসবে, এমনিতে কোন পেজে কত ভিজিটর যাচ্ছে এটা আপনি দেখবেন। কিন্তু আমি যদি চাই যে আমি এই পেজটাকে ট্র্যাকিং করব বা আমার স্পেসিফিক কোনো একটাকে ট্র্যাকিং করব, সেটা এখানে দেখা যায় না। তবে এখানে র্যাঙ্ক ট্র্যাকিং করা যাচ্ছে, র্যাঙ্কিং ট্র্যাকিং এবং ট্র্যাক কিওয়ার্ড, মানে আপনার কিওয়ার্ডটা কোথায় আছে সেটা আপনি জানতে পারবেন। আপনি যে কিওয়ার্ডে এসইও করছেন, ধরেন আমাদের কিওয়ার্ডটা পজিশন। ছিল, হ্যাঁ পজিশন আমরা ট্র্যাক করতে হবে। আমার কিওয়ার্ড ছিল বেডরুম ফার্নিচার, সো বেডরুম ফার্নিচার আমার ওয়েবসাইটটা কোথায় আছে সেটা আপনি ট্র্যাক করতে পারেন। হ্যাঁ, এভাবে আর কি, ঠিক আছে? তো এটা, এই ট্র্যাক আর এই ট্র্যাক এক না। সাইড অডিট, এরপর হচ্ছে কিওয়ার্ড সংক্রান্ত কিওয়ার্ড সাজেশনও পাবেন, কিওয়ার্ডের পুরো ডাটা পাবেন। এরপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, আমাদের কম্পিটিটর যারা তাদের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারি। এরপর ব্যাকলিংক রিপোর্ট আমরা নিতে পারি। এরপরে আরো কিছু অ্যাডঅনস এর জন্য $5 পার মান্থ, ঠিক আছে? 250টা ট্র্যাক কিওয়ার্ড, মানে আমরা এতগুলো কিওয়ার্ড ট্র্যাক করতে পারবো যদি আমরা আরো $5 অ্যাড করি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছি, এটা সময় লাগবে প্রচুর, একই সিস্টেমে। ডলার বেশি, ফ্যাসিলিটি বেশি। হ্যাঁ, তো এখন তাহলে আমরা কিভাবে অন পেজ এবং অফ পেজ অডিট করতে হয় সেই অডিট রিপোর্ট আমরা পেয়েছি, এবং সেগুলোকে আরো ইমপ্রুভ করার জন্য আমরা আরো বেশি, ধরেন ব্যাকলিং করা লাগলে ব্যাকলিং করব, কন্টেন্ট ঠিক করা লাগলে কন্টেন্ট ঠিক করবো, এই আর কি।